সুপ্রিয় শিক্ষার্থী, আবারও ক্লাস ভাইবসের পক্ষ থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমি ফজলে রাব্বি। আজকে আমরা শিখব, গত ক্লাসগুলোতে আমরা ন্যারেশনের যে বেসিক রুল, কিভাবে আমরা প্যাজেস ন্যারেশন করব এবং প্যাজেস ন্যারেশনে অনেক সময় অনেক শব্দগুলো ফেস করতে হয়, ওই জিনিসগুলো আমরা শিখেছি। তো আজকে আমরা প্রয়োগ করব গত ক্লাসগুলো আমরা কি শিখেছি তার একটা ফল। গত ক্লাসগুলোতে ছিল আমাদের কি লার্নিং ছিল এবং আমরা এখন পর্যন্ত কি শিখতে পেরেছি তার একটা টেস্ট। তো আমরা দেখতে পাচ্ছ আমরা এখানে প্যাসেজ নারেশনের একটা প্যাসেজ লিখেছি এবং এটা আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার চেষ্টা করব। ঠিক আছে, প্রথমে যদি আমরা এটা পড়তে থাকি, তবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার পূর্বে তোমাকে আগে শব্দগুলার মানে জানতে হবে। এখানে সোজা কথা, ওই বাক্যটা বা এই প্যাসেজটা পড়ে বাংলাতে কি বুঝিয়েছে সেটা তোমাকে ভালোভাবে বুঝতে হবে। এটা যদি বুঝতে না পারো তাহলে প্যাসেজ নারেশন করাটা তোমার জন্য অনেক কঠিন হয়ে যাবে। তাহলে শুরুতে আমরা আগে বাংলা করে দেখবো যে কিরকম হয়। হোয়ার ডু ইউ লাইক টু গো, এটার মানে কি দাঁড়ায়? তুমি কোথায় যেতে পছন্দ করো? স্যার বলছে। ঠিক আছে, আক্স দ্য টিকিট সেলার, এই পর্যন্ত একটা বাক্য। তাহলে এটাকে যদি আমরা উল্টিয়ে আগের মতো দেখি, আক্স দ্য টিকিট সেলার। টিকিট সেলার মানে টিকিট একটা বিক্রেতা একজনকে কি করছে, বলছে যে হোয়ার ডু ইউ লাইক টু গো, তুমি কোথায় যেতে পছন্দ করো বা কোথায় যাবে, এরকম একটা কিছু বলেছে। জবাবে কক্সবাজার রিপ্লাইড দ্য স্ট্রেঞ্জার। স্ট্রেঞ্জার মানে কি, অপরিচিত বা কোন একটা আগন্তুক। এই এই আগন্তুকটাই বলেছে যে আমি কক্সবাজার যাব, কক্সবাজার যেতে চাই। ঠিক আছে, এখানে তারপরে আবার বলছে হাউ মেনি টিকিট ডু ইউ নিড, তোমার বা আপনার কতগুলো টিকিট প্রয়োজন। হাউ মেনি টিকিট ডু ইউ নিড, নিড মানে প্রয়োজন, সেটা সবাই জানি। এটা কে বলেছে? অবশ্যই কিন্তু টিকিট সেলারটা বলেছে। এখানে কিন্তু স্ট্রেঞ্জার যেহেতু কোথাও যাবে, সে কিন্তু আর বলতে পারে না। এই জিনিসগুলা যদি বাংলা না জানেন তাহলে ধরা মুশকিল। আই উইল বাই 5 টিকিটস, সে কি বলছে যে আমি কয়টা টিকিট কিনবো? 5টা টিকিট কিনবো। কে বলেছে? অবশ্যই কিন্তু স্ট্রেঞ্জার বলেছে। তারা বলছে টাকা, সরি, টেক টেক দেয়ার্স টিকিট। এটা তাহলে কে বলতে পারে যে টিকিট নাও? তার মানে এখানে কে বলছে? অবশ্যই এই টিকিট সেলারটা কিন্তু বলছে যে এই টিকিটগুলো নেন। ঠিক আছে, তারপরে বলছে দে উইল কস্ট 300 টাকা। সরি, বলতেছে তারা, মানে এই টিকিটগুলো, এই 3টা টিকিটের মূল্য আসবে কত? 3000 টাকা। তাহলে এটা কে বলছে? অবশ্যই কিন্তু বোঝা যাচ্ছে যে ওই টিকিট যে সেলারটা সে বলছে কিন্তু টিকিটগুলো নেন এবং এটার দাম হচ্ছে 3000 টাকা। কে বলছে? সেইড দা টিকিট সেলার। আমি যেটা বললাম যে এটা কে বলেছে? টিকিট সেলার বলেছে। এখন যদি আমরা এটা ইনডাইরেক্টলি করতে যাই তাহলে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে কোন কথাটা কে বলেছে। এটা যদি ধরতে না পারি তাহলে কোনোভাবেই সম্ভব না। ঠিক আছে, তাহলে প্রথমে ইনডাইরেক্ট লিখি। আমার হাতের লেখা একটু পেঁচানো, অনেকে বুঝতে অসুবিধা হয়, এরকম ছাড়া লিখতে পারি না। আচ্ছা, হোয়ার ডু ইউ লাইক টু গো, আস্ক কে বলছে? দা টিকিট সেলার। আমরা এর আগে বলেছিলাম যে স্যার যদি থাকে তাহলে আমরা কি ব্যবহার করি? একটা নতুন একটা ওয়ার্ড ব্যবহার করি, সেটা হচ্ছে রেসপেক্টফুলি। স্যার থাকলে কি ব্যবহার করি? রেসপেক্টফুলি। গত ক্লাসে কিন্তু আমরা অলরেডি এটা বলেছি। তাহলে প্রথম থেকে আমাদের সাজিয়ে লিখতে হবে। তাহলে প্রথমে আমাদের এখানে সাবজেক্টটা কি? দ্য টিকিট সেলার। হ্যাঁ, এখানে আমরা সেইড ব্যবহার করবো না, আক্স ব্যবহার করবো। সেইড অবশ্যই, এখানে আক্স কিন্তু অলরেডি দেওয়া আছে, আর এখানে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে। তার মানে কি? এটা অবশ্যই আক্স। দ্য টিকিট সেলার
আস্কড। কাকে আস্কড করছে? দ্য স্ট্রেঞ্জার। টিকিট সেলার কাকে আস্ক করছে? স্ট্রেঞ্জারকে আস্ক করছে। এখন আমরা এদিকে এই বাক্যটা করার চেষ্টা করব। এখানে কিছু হয়ার আছে, আমরা এর আগে পড়েছিলাম ন্যারেশনের যে বেসিক যে নিয়ম ছিল যে হয়ার হট এগুলো যদি থাকে তাহলে আমরা কি করি, এগুলোর কোনো পরিবর্তন করি না, এগুলো যেরকম আছে ওই রকমই রেখে দিই, শুধু পরে যে বাক্যটা আছে ওটাকে আমরা অ্যাসার্টিভ আকারে বা অ্যাফার্মেটিভ আকারে বসিয়ে দেওয়ার চেষ্টা করি। এখন এখানে যে স্যার শব্দটা আছে, স্যারের পরিবর্তে আমরা কি ব্যবহার করি? রেসপেক্টফুলি। লিখলাম, এইটুকুর কাজ চলে গেল, এইটুকুর কাজ চলে গেছে। এখন আমাদের এই বাক্যটাকে কি করতে হবে? অ্যাফার্মেটিভ আকারে করে দিতে হবে, যার কারণে এটা কিন্তু অমনিই থাকবে, মানে এটার কোনো পরিবর্তন হবে না। হোয়ারই লিখলাম। এখন বাকিটুকু আমরা কি করব? অ্যাফার্মেটিভ আকারে করার চেষ্টা করব। তাহলে এখানে কি আছে? ইউ। ইউ কোন পার্সন? ইউ অবশ্যই সেকেন্ড পার্সন, আর সেকেন্ড পার্সন যদি থাকে তাহলে কাকে ধরবে? সেকেন্ড পার্সন থাকলে কিন্তু অবজেক্টকে ধরবে। তাহলে অবজেক্টটা এখানে কে? এখানে কিন্তু সাবজেক্ট দ্য টিকিট সেলার, আর অবজেক্টটা হচ্ছে দ্য স্ট্রেঞ্জার। আমরা এখানে হি দিলাম, দিয়ে এখানে টি দিলাম, এস টি দিয়ে দিলাম, মানে স্ট্রেঞ্জার বোঝাচ্ছে। হোয়ার হি লাইক টু গো। কেন লিখলাম? আমরা বলেছিলাম যে হট হয় এগুলোর কোনো পরিবর্তন হয় না, ওটা অমনি বসালে আমার পরে যে বাক্যটা আছে সেটা আমরা কি করব? অ্যাফার্মেটিভ আকারে বসাবো। তাহলে প্রথমে সাবজেক্ট বসালাম হি, এই হিটাকে অবশ্যই স্ট্রেঞ্জার, সেজন্য এস টি লিখে দিয়েছি যে স্ট্রেঞ্জার, বুঝতে পারবো। তারপরে এখানে কি আছে? এখানে ডু ইউ লাইক, এখানে ডু কোন টেন্সের? আমরা জানি ডু হচ্ছে প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্সের। তাহলে প্রেজেন্ট ইনডিফাইনাইটে যদি থাকে তাহলে আমরা পরের টেন্স পাবো পাস্ট ইনডিফাইনাইটের। পাস্ট ইনডিফাইনাইটে অ্যাফার্মেটিভ স্ট্রাকচার কি? প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্বের পাস্ট ফর্ম, তারপরে হচ্ছে অবজেক্ট। তাহলে বসাই দিলাম প্রথমে সাবজেক্ট, ভার্বের পাস্ট ফর্ম, আর টু গো তো টু গোই, এটার কোনো পরিবর্তন হবে না। তাহলে এই বাক্যটুকু আমাদের চলে গেল, এইটুকু হয়ে গেছে। এখন আমরা এইটুকু নিয়ে কাজ করব। কক্সবাজার রিপ্লাইড দ্য স্ট্রেঞ্জার। দ্য স্ট্রেঞ্জার কি বলছে? রিপ্লাইড বলছে বা প্রতি উত্তরে বলছে যে সে কোথায় যাবে? কক্সবাজারে যাবে। তাহলে আমরা প্রথমেই এটা লিখি, দ্য স্ট্রেঞ্জার, এটা লিখতে তো কোনো সমস্যা নাই। প্রথমে সাবজেক্ট লিখবো, এই যে রিপ্লাইড লিখতে হবে, ওখানে যেহেতু রিপ্লাইড অলরেডি দেওয়া আছে, রিপ্লাইড দ্যাট লিখলাম। এখন লিখতে হবে এই যে এখানে বলছে, এই জিনিসটা একটু ভালোভাবে দেখতে হবে যে ইউ লাইক টু গো, বলছে তুমি কোথায় যেতে পছন্দ করো। এর উত্তরে সে বলছে কক্সবাজার, কিন্তু এই উত্তরটাকে, কক্সবাজারটাকে এই আগের আদলে আমাদের লিখতে হবে যে হি, তারপর লাইক টু গো কক্সবাজার। এটা কিভাবে হলো? এ পর্যন্ত তো আমরা বসছি, তারপরে হি, এই হিটাকে, এই হিটা কিন্তু স্ট্রেঞ্জার, সে বলতেছে যে সে কোথায় যেতে পছন্দ করে? সে কক্সবাজার যেতে পছন্দ করবে। বা এখানে আর একটা ইউজ করা যায় যে হি ওয়ান্টেড টু গো টু কক্সবাজার, এটাও ইউজ করা যায়। তবে এটা যেহেতু এখানে লাইক দেওয়া আছে, লাইক দিয়ে গো দেওয়া আছে, তাই এখানে লাইক দিয়ে গো দেওয়া করাই হচ্ছে সবচাইতে ভালো। তবে নিজের ইচ্ছা মতো দেওয়া যায় যে হি ওয়ান্টেড টু গো টু কক্সবাজার, সে কক্সবাজারে যেতে পছন্দ করছে বা কক্সবাজার যেতে চেয়েছে। এ পর্যন্ত তো গেল এটা। এখন হচ্ছে হাউ মেনি টিকেট ডু ইউ নিড, এটা কে বলছে মনে করো তো? হ্যাঁ, এটা কিন্তু অবশ্যই টিকিট যে সেলার আছে সে বলছে। তাহলে এটা যদি আমরা বলি যে দ্য টিকেট সেলার, এটা কিন্তু জিজ্ঞাসা করছে, যে এখানে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন আছে। তাহলে আমরা কি বলবো? আস্কড। আস্কড কাকে আস্ক করছে? আ স্ট্রেঞ্জার।
এ পর্যন্ত গেল। এখন আমরা এই বাক্যটা করার চেষ্টা করব, হাউ মেনি টিকিট ডু ইউ নিড, তোমার কতগুলা প্রয়োজন। তাহলে আমরা এর আগে কি বলেছিলাম যে হাউ, হোয়াট এগুলো যদি থাকে তাহলে ওই শব্দগুলো ওই রকমই থাকে, শুধু বাক্যটাকে আমাদের কি করতে হয়, অ্যাফার্মেটিভ করতে হয়। তাহলে হাউ মেনি শব্দটা যে ওইরকম থাকে তাহলে আমরা লিখে দিই যে হাউ মেনি টিকিট। এখন আসি কথায়, ডু ইউ নিড এটা কোন টেন্সে আছে, এটা অবশ্যই কিন্তু প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্স। প্রেজেন্ট ইনডিফাইনাইটে থাকলে আমরা কোথায় চলে যাব, পাস্ট ইনডিফাইনাইটে। আর এই বাক্যটাকে আমাদের কি করতে, অ্যাফার্মেটিভ আকারে করতে হবে, যার কারণে প্রথমে সাবজেক্ট নিয়ে আসতে হবে। এটা যেহেতু কোন পার্সন আছে, সেকেন্ড পার্সন, আর সেকেন্ড পার্সন যদি থাকে তাহলে কাকে ধরবে, অবজেক্টকে ধরবে। এখানে অবজেক্টটা কে, এখানে অবজেক্টটা কিন্তু স্ট্রেঞ্জার, যার কারণে আমরা এখানে হি দিব এবং এসটি বসাই দিব, তার মানে স্ট্রেঞ্জার। হি, হাউ মেনি টিকিট হি নিডেড, বুঝতে পেরেছো? তাহলে প্রথমে যদি লিখি যে হাউ মেনি টিকিট ডু ইউ নিড, এটা কে বলেছে, অবশ্যই টিকিট যে সেলার সে বলেছে, জিজ্ঞাসা করেছে কাকে, স্ট্রেঞ্জারকে। এ পর্যন্ত লিখলাম। তারপরে হাউ মেনি, এর আগে বলেছিলাম যে হাউ মেনি, হোয়াট এগুলো যদি থাকে তাহলে সেটাকে আমরা ওইভাবেই লিখবো। তাহলে হাউ মেনি টিকিট লিখলাম, লেখার পরে বাক্যটা যে আছে সেটাকে আমরা অ্যাফার্মেটিভ আকারে করার চেষ্টা করব। তাহলে প্রথমে আছে কি ইউ, ইউ আছে সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন কাকে ধরবো, অবজেক্টকে। এখানে অবজেক্টটাকে, যদি সাবজেক্ট হয় টিকিট সেলার তাহলে অবজেক্ট কিন্তু অবশ্যই স্ট্রেঞ্জার হবে, তাহলে লিখলাম স্ট্রেঞ্জার। তারপরে প্রেজেন্ট ইনডিফাইনাইট থাকার কারণে আমরা পাস্ট ইনডিফাইনাইটে করব। পাস্ট ইনডিফাইনাইট গঠন কি, প্রথম সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্বের পাস্ট পাস্ট ফর্ম। ঠিক আছে, তাহলে আমাদের এই পর্যন্ত গেল। এখন আমরা আই উইল বাই 5 টিকিট এটা করার চেষ্টা করব। এটা কে বলেছে, অবশ্যই কিন্তু স্ট্রেঞ্জার বলেছে। তাহলে আমরা লিখব দ্য স্ট্রেঞ্জার রিপ্লাইড। প্রেজেন্ট নারেশনে সবসময় রিপ্লাইড ব্যবহার করতে হয় সেইডের পরিবর্তে, সেইড ব্যবহার হয় না খুব একটা, তবে রিপ্লাইড বেশি ব্যবহৃত হয়। দ্য স্ট্রেঞ্জার রিপ্লাইড দ্যাট, মানে সে উত্তরে বলল যে, এখন এই বাক্যটাকে আমরা অ্যাফার্মেটিভ আকারে করব। তাহলে এটা কোন পার্সন আছে, ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন থাকলে কাকে ধরবে, দ্য স্ট্রেঞ্জারকে ধরবে। তাহলে হি লিখলাম, প্রোনাউন হিসেবে দ্য স্ট্রেঞ্জার বসে দিলাম, যে আসলে এখানে স্ট্রেঞ্জারকে আমরা বুঝিয়েছি। তারপরে এই যে উইল থাকলে কি হয়, উড, হি উড। তারপরে ভার্ব তো ওরকমই থাকে, এর আগে বলেছি যে শ্যাল, শুড, ক্যান, কুড এগুলো পরে ভার্বের সবসময় বেস ফর্ম হয় বাই 5 টিকিটস। আবার যদি রিভিউ দিই, দ্য স্ট্রেঞ্জার রিপ্লাইড দ্যাট, মানে স্ট্রেঞ্জারটি বলছে যে হি, এটা হি বলছে, স্ট্রেঞ্জার অবশ্যই, যে তার কয়টা প্রয়োজন, হি উড বাই 5 টিকিট, সে 5টা টিকিট কিনতে চায়। তাহলে প্রথমে আমরা সাবজেক্ট চেঞ্জ করেছি, তারপরে আমরা বলেছিলাম যে মডাল অক্সিলারি যদি থাকে তাহলে সেটার পাস্ট ফর্ম হয়। তাহলে উইলের পাস্ট ফর্ম আমরা উড বসাইছি এবং বাকিটা আগের মতো বসাই দিয়েছি। এখন আমরা করব টেক দিস টিকিট। এটা কে বলেছে, এটা কিন্তু অবশ্যই দ্য টিকিট সেলার বলেছে। দ্য টিকিট সেলার দ্য টিকিট সেলার এখানে কি বলছে, রিপ্লাইড। এখানে আমরা টোল্ড ব্যবহার করব, দ্য টিকিট সেলার টোল্ড। আমরা রিপ্লাইড কখন ব্যবহার করব আর টোল্ড ব্যবহার করব কখন, এটা হচ্ছে প্যাসেজ ন্যারেশনে যখন কোনো একটা কথার প্রশ্নের যখন উত্তর দিবে তখন আমরা সেই ক্ষেত্রে ব্যবহার করব হচ্ছে রিপ্লাইড। ঠিক আছে, আর যখন জিজ্ঞাসা করবে তখন তো আস্কড ব্যবহার করব। আর যখন এমনিতে কথা বলবে বা কোনো জিজ্ঞাসা বা কোনো প্রশ্নের উত্তর ছাড়াই, তখন আমরা সেখানে টোল্ড ব্যবহার করার চেষ্টা করব। তাই আমরা এখানে লিখলাম টোল্ড, দ্য টিকিট সেলার টোল্ড। তারপরে দ্যাট কি, সে কি জিজ্ঞাসা, মানে কি বলেছে, যে টেক দিস টিকিট,
ইম্পারেটিভ সেন্টেন্স যেমন হচ্ছে আদেশ, উপদেশ, অনুরোধ এরকম যদি থাকে, এরকম বাক্যে আমরা দ্যাটের পরিবর্তে কি ব্যবহার করি? টু ব্যবহার করি এবং ভার্বটার কোনো পরিবর্তন হয় না, আমরা জাস্ট অমনিতে রেখে দেওয়ার চেষ্টা করব। তাহলে প্রথমে যদি দেখি, দ্য টিকিট সেলার টোল্ড টু টেক দিস টিকিট, দ্যাটের পরিবর্তে আমাদের কি হবে তাহলে? টু। ঠিক আছে? এখন যদি এটা মনে না থাকে তাহলে বিপদ। টেক, এই যে ভার্ব দিয়ে শুরু হয়েছে তার মানে বোঝা যাচ্ছে এটা অবশ্যই একটা ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্সে দ্যাট বসে না, সরাসরি কি বসে? টু বসে এবং তার বাকি অংশটা এখানে বসে। ভার্ব থেকে বাকি অংশটা আমরা এখানে বসাইছি। এই তো গেল এই পর্যন্ত। এখন আমরা দে উইল কস্ট 3000 টাকা, মানে এটা নিতে আপনাকে কি করতে হবে? যে 3000 টাকা ব্যয় করতে হবে। এটা কে বলেছে? এটা কিন্তু দা টিকিট সেলারই বলেছে। তাহলে যখন আমরা কেউ নতুন করে আরেকটা কথা অ্যাড করতে যাই, এটাও কিন্তু টিকিট সেলারের কথা ছিল, এটাও কিন্তু টিকিট সেলারের কথা। তার মানে দুইটা যখন এক জায়গায় আসবে তখন আমরা এখানে কি করব? নতুন করে অ্যাডেড ব্যবহার করব। অ্যাডেড দ্যাট। ঠিক আছে? অ্যাডেড দ্যাট এই পর্যন্ত হয়ে গেল। এটা মনে করে এক প্রকার বলেছে যে দ্য টিকিট সেলার রিপ্লাইড বা টোল্ড বলেছে, এটা হয়ে গেল। এই কাজটা এখান থেকে এই অ্যাডেড দ্যাট এর দ্বারা হয়ে গেছে। এখন আমাদের বাকি অংশটা এভাবে করতে হবে যে দে, এখানে দে কোন পার্সন? থার্ড পার্সন। থার্ড পার্সন থাকলে ন্যারেশনে কোনো পরিবর্তন হয় না। তাহলে দে, তারপরে উইল থাকলে আমরা কি ব্যবহার করি? উইল থাকলে আমরা উড ব্যবহার করব। দে উড কস্ট 3000 টাকা। আবার যদি রিভিউ দেই এইটুকু, যে দে উইল কস্ট 3000 টাকা, সেইড কে বলছে? দ্য টিকিট সেলার। যেহেতু পাশাপাশি দুইটা টিকিট সেলারের কথা বলেছে তাহলে আমরা কি ওখানে অ্যাড করব। প্রথমে তো টোল্ড ব্যবহার করব বা আস্কড, তারপরে অ্যাডেড ব্যবহার করব। এখানে আমরা অ্যাডেড ব্যবহার করেছি, যে অ্যাডেড দ্যাট, তারপরে এই বাক্যটা আমরা যে ফরম্যাট ছিল সেটা শুধু টেন্স অনুযায়ী করে দেওয়ার চেষ্টা করেছি। দে থাকলে তো কোনো পরিবর্তন হয় না, উইল থাকলে সেটা কি হয়? উড হয়। তারপরে ভার্বের বাকি অংশটা আমরা এখান থেকে বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে আমাদের লার্নিংটা কি হচ্ছে? যে প্যাসেজ ন্যারেশনে অনেক সময় অনেক নতুন শব্দের সম্মুখীন হতে হয় এবং প্যাসেজ ন্যারেশন করতে গেলে তুমি যদি সেই শব্দগুলা বা প্যাসেজের যদি ওয়ার্ডগুলা বুঝতে না পারো যে কে কোনটা বলেছে, তাহলে কিন্তু আসলে খুবই ধরা মুশকিল এবং এটার ন্যারেশনও করা খুবই মুশকিল। তাই প্রথমে তোমাকে শব্দ অর্থ জানতে হবে এবং এই বাক্যটা এখানে কি বুঝিয়েছে বাংলায় সেটা ভালোভাবে বুঝতে হবে। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। তবে আগামী ক্লাসে আমরা আরেকটা কোনো একটা বোর্ডের একটা প্যাসেজ ন্যারেশন সলভ করার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।